দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সুনাই বিধানসভা কেন্দ্র নিয়ে। কারণ আপনারা হয়তো বলবেন যে সুনাই বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনার কি আছে, এখানে তো 87% মুসলমান ভোটার এবং এখানে কংগ্রেস জিতবে, এখানে আলোচনার কি আছে। দর্শকরা, সুনাই একটা এমন কেন্দ্র, প্রতিটি নির্বাচনে সুনাইকে নিয়ে একটা উত্তপ্ত রাজনীতি হয়, অতীতে হয়েছে, আজকেও হচ্ছে। এটা ঘটনা। সুনাইতে কংগ্রেস টিকিট পেয়েছেন আমিনুল হক লস্কর, যিনি মাত্র 2 বছর আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন এবং তিনি এবার তিনি কংগ্রেস টিকিট পেয়েছেন। এবং তার সঙ্গে এবার কংগ্রেস টিকিটে সুনাইতে দাবিদার ছিলেন প্রায় 18 জন। এবং সুনাই এমন একটা জায়গা, এখানে ধরুন জেলা পর্যায়ে হোক, ব্লক পর্যায়ে হোক, জিপি পর্যায়ে হোক, প্রতিটি নেতাই মনে করেন তিনি একজন বিধায়ক হওয়ার যোগ্য। এমনকি শিলচরের যারা সংখ্যালঘু যারা নেতা রয়েছেন কংগ্রেসের, তারাও এখন এখানে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেতা হওয়ার জন্য। এটা আমরা দেখেছি এবং প্রত্যেকেরই। এবং শিলচরের কিছু অংশ সুনাইয়ে গত বিধানসভা নির্বাচনে শিলচরের যে কিছু অংশ ছিল সেগুলো সুনাইয়ে গেছে। সেই সুবাদে অনেক নেতাও সুনাইয়ে এবার কংগ্রেস টিকিটের দাবি জানিয়েছিলেন এবং সমস্ত দাবিকে উপেক্ষা করে দেখলাম যে এবার আমিনুল হক লস্কর কংগ্রেসের টিকিট পেয়েছেন। এবং আমিনুল হক লস্করের এই কংগ্রেস টিকিট পাওয়াটা অনেকটা প্রত্যাশিত ছিল। কারণ আমিনুল হক যখন কংগ্রেসে যোগদান করেছিলেন তখনকার 14 জন জিপি সভাপতি তাকে লিখিতভাবে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে আলোচনা করেই দলে ফিরেছিলেন। যদিও টিকিট দেওয়া হবে এমন কোনো শর্ত আরোপ করা হয়নি। যাই হোক, তারপর যত সময় যেতে লাগলো সুনাই রাজনীতি উত্তপ্ত হতে লাগলো এবং আক্তার হোসেন বড়বুইয়া, যিনি সুনাই ব্লক কংগ্রেস সভাপতি, তিনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং তিনি টিকিটের দাবিদার হলেন। এভাবে অনেকেই টিকিটের দাবিদার হলেন। জাভেদ আক্তার লস্কর এবং আনসার আহমেদ বড় লস্কর, দেখলাম কি তিনি এবার নির্দল দাঁড়াবেন এরকম কথা বলছেন টিকিট না পেয়ে। তো এইভাবে সুনাইতে যে প্রত্যেকজন যেভাবে এবার বিক্ষুব্ধ হয়ে আছেন, তাতে অনেকে ভাবছেন যে সুনাইতে হয়তো কংগ্রেস এবার হারতেও পারে। এই প্রেক্ষাপটে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন করিমউদ্দিন বড়বুইয়া ওরফে সাজু এবার AUDF ছেড়েছেন এবং তিনি বলেছেন তিনি অগপয় যোগদান করবেন। অগপ এবং বিজেপি শরিক জোট, এবং তিনি অগপয় যোগদান করে তিনি এবার নির্বাচনে লড়ছেন এবং তার আশা যে তিনি এবার মানুষের সমর্থন পাবেন। কারণ সংখ্যালঘু যেটা ভোট, তো সরাসরি বিজেপির বাসকে যেতে একটু অসুবিধা আছে, সেটা অগপর বাসকে চলে গেল এবং তিনি অগপর টিকিট নিয়ে নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন। আবার দেখলাম তার এই নির্বাচনে অবতরণ হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে গতকাল দেখলাম একদল লোক বিক্ষোভ জানালেন, তার কুশপুতুল দাহ করলেন যে সাজু কেন এখন বিজেপি শরিক দলে চলে যাবেন, যেখানে তিনি কৌমের দোহাই দিয়ে গতবার নির্বাচনে জিতেছিলেন যে মুসলিম কৌম ধ্বংস হয়ে যাচ্ছে তাকে ভোট না দিলে, এই কথা বলে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। অথচ আজ দেখা যাচ্ছে তিনি আবার নিজে গিয়ে বিজেপির শরিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা নিয়ে একটা তার কুশপুতুল দাহ করা হলো, এটা আমরা দেখলাম। আজকে আবার দেখা যায় সাজু সমর্থক কিছু লোক, আমিনুল তো বাদ দিন, এমনকি প্রিয়াঙ্কা গান্ধীরও কুশপুতুল জ্বালিয়ে ফেললেন। এই যে ঘটনাগুলো সুনাই রাজনীতিতে নতুন কিছু নয়, প্রতিটি নির্বাচনের আগে সুনাইতে এ ধরনের ঘটনা ঘটে, এটা আমরা দেখেছি। কিন্তু সুনাই আসনে আমি একটু আগে বললাম যে আপনাদের যে সুনাই আসনের যদি ভোটিং প্যাটার্নটা, যদি জনবিন্যাস যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন এখানে 87% মুসলমান, মাত্র 13% হিন্দু। এই 13% হিন্দু ভোট, আপনারা ভাববেন না যে সবাই বিজেপিকে ভোট দিয়ে দেবে বা যদি সাহায্য এখানে দাঁড়ান তাকে ভোট দিয়ে দেবে। এই হিন্দুদের মধ্যে একটা বড় অংশ আমিনুলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আমিনুল যখন বিধায়ক ছিলেন তখন তিনি এদের ভোটে নির্বাচিত হতেন, যখন তিনি বিজেপি বিধায়ক, এবং গত নির্বাচনেও এরা আমিনুলকেই ভোট দিয়েছিলেন। আমিনুলের সঙ্গে এদের সম্পর্কটা কিন্তু রয়ে গেছে। তাই যতই ভোট ধসুক, এই 5-6% ভোট কিন্তু হিন্দু ভোট কিন্তু আমিনুল পাচ্ছেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে হ্যাঁ, এটা ঠিক যে মার্জিনে কংগ্রেস সুনাইতে জেতার কথা, সেই মার্জিনে যে কংগ্রেস জিতবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ সুনাই রাজনীতিটাই এমন, আপনি দেখবেন যত সময় আসবে অনেক নির্দল দাঁড়াবে
এবং সুনাইতে যদি আমরা দেখেছি, যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখবো নির্দলরা কিন্তু সবসময় একটা ভালো ভোট পেয়ে আসছেন। 5,000, 6,000, 7,000, 2,000 এরকম করে নির্দলরা একটা বড় ভোট টানেন, এটা আমরা দেখেছি। এইবার যে 18 জন যে দাবিদার ছিলেন, এই 18 জনের মধ্যে না হলেও 4-5 জন নির্দল দাঁড়াবেন এবং বাকি যারা আছেন 14-15 জনেরা সর্বতভাবে বিরোধিতা করবেন আমিনুল যাতে না যেতেন। এই সমস্ত বিরোধিতা কংগ্রেসের জন্য কাল হতে পারে, এটা ঘটনা। কিন্তু রাজ্যের যে বর্তমান যে পরিস্থিতিটা চলছে এবং সেই পরিস্থিতির প্রেক্ষাপটে একটা কথাই ঠিক যে সংখ্যালঘু ভোট এবার পুরোপুরি কংগ্রেসমুখী হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা হবে না যে এই বিশেষ লোকটি কবে বিজেপি থেকে এসেছেন, তিনি যোগ্য প্রার্থী কিনা, এসব দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো লোকটা কংগ্রেসের টিকেটের কি না। যারা কংগ্রেসের টিকিট আছে সংখ্যালঘুরা তাদেরকেই ভোট দেবেন। অনেকে হয়তো বলবেন কংগ্রেস কি সংখ্যালঘুকে কিনে নিয়েছে নাকি? না, আমি এটা বলছি না কিনে নিয়েছে, কিন্তু এক একটা নির্বাচন এক একটা প্রেক্ষাপট তৈরি হয়। যেমন 2021 সালের নির্বাচনে আমরা দেখলাম যে কংগ্রেস এবং ইউডিএফ এ আঁতাত হয়েছিল। এর আগের নির্বাচনে দেখলাম যে 2016 সালের নির্বাচনে বা এর আগের নির্বাচনে মুসলমান ভোটের একটা বড় অংশ আজমলের দিকে চলে যায়, ইউডিএফ এর দিকে চলে যায়। হয়তো মুসলমান জনসাধারণ ভাবছিলেন যে আজমলের দল তাদের তাতা হবে, কিন্তু পর্যায়ক্রমে তাদের এই ভ্রম সংশোধন হলো, তারা আবার কংগ্রেসের দিকে ঝুঁকলেন। জাতীয় রাজনীতি এবং আসামের রাজনীতিতে বিশ্লেষণ করলে দেখা যায় যে যেখানে যে বিরোধী দল সক্রিয়, যে ধর্মনিরপেক্ষ বিরোধী দল সক্রিয়, মুসলমানরা তাকেই ভোট দেন। তো সোনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে না। গত নির্বাচনে আমরা দেখলাম যে এই জেলা পরিষদ, আপনি সবকিছু বাদ দিন, জেলা পরিষদে দেখলাম 4টা জেলা পরিষদের মধ্যে 4টা জেলা পরিষদই অত্যন্ত বাজে অবস্থা ছিল কংগ্রেসের। আমরা নিজেরা ফিল্ডে গেলাম একজন ফিল্ড সাংবাদিক হিসাবে, দেখলাম যে না, মানুষ খুব ক্ষুব্ধ কংগ্রেসের প্রার্থীর উপর। কিন্তু ফলাফল কি হলো? শেষ পর্যন্ত দেখা গেল যে কংগ্রেস প্রার্থী তিনি হারবেন ভাবে অন্য দলের লোকদেরকে পিটিয়েছিলেন, সেই লোকটাই দেখা গেল 4-5 হাজার ভোটে জেলা পরিষদে জিতে গেলেন। কিভাবে জিতলেন? কারণ এখানে শেষ মুহূর্তে মুসলমানরা মনে করেছেন যে কংগ্রেসই হয়তো তাদের রক্ষা করতে পারবা, তাদের একমাত্র আশ্রয়স্থল হতে পারে, অন্তরপক্ষে আজকের প্রেক্ষাপটে। সেই ধারা কিন্তু এখনো অব্যাহত। তাই শুনাইতে যতই অন্তর্কুন্দল থাক, আমিনুল হক লস্করের বিরুদ্ধে যতই অনেকে কথাবার্তা বলছেন, যাই হোক, টিকিট যেহেতু তিনি পেয়ে গেছেন, তাই তার জেতার সম্ভাবনাটা কিন্তু প্রবল। এখন মার্জিনটা কত হবে সেটা তো আমি এখনই বলতে পারছি না, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, হারানোর মতো। এই যে করিমউদ্দিন বড়ভুইয়া যখন নির্বাচনে দাঁড়াবেন তার বিরুদ্ধে, তখন অনেকে ভাবছেন যে করিমউদ্দিন বড়ভুইয়া একটা বড় অংশের ভোট টানবেন। আমি মেনে নিলাম তিনি 20,000, 30,000 ভোট টানলেন, 40,000, তাতেও তো হচ্ছে না। কারণ এখানে একটা প্রবল ভাবে একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ আসন, এখানে সাংঘাতিক ভাবে ভাঙন ধরাতে পারলে তাহলে এখানে কংগ্রেস হারবে। কিন্তু এখানে কংগ্রেস হারার আমি অন্তত পক্ষে আজকের দিনে কোনো কারণ আমি দেখছি না। দেখুন, প্রার্থী নিয়ে বিরোধ থাকবেই। আমি ধরে নিলাম যে আমিনুল হক লস্কর টিকিট পেলেন না, টিকিট পেয়ে গেলেন আক্তার হোসেন লস্কর, তখন কিন্তু আমিনুল গোষ্ঠী, অন্য গোষ্ঠী তার বিরোধিতা করবেন। টিকিট পেয়ে গেলেন জাভেদ আক্তার লস্কর, আবার সে একই অবস্থা, অন্যরা বিরোধিতা করবেন। এমন তো নয় যে সবাই আমিনুলকে চাইছেন, খালি 17 জন আমিনুলকে চাইছেন না, বাকিদের নিজেদের মধ্যে ঐক্য আছে, এমনও তো নয়। তাই ঘুরে ফিরে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে কংগ্রেসের টিকিট পেলে প্রতিবারই শুনাইতে আমরা দেখেছি কুশপুতুল দাহ, স্লোগান। এবার তো কম হয়েছে, কংগ্রেস অফিস ভাঙচুরের ঘটনা হয়েছে, আমরা অতীতের নির্বাচনগুলিতে দেখেছি। কারণ শুনাই এত রাজনৈতিক সচেতন, আপনি চাষটলে বসে যে আলোচনা হয়, এটা পার্লামেন্টে আলোচনার চাষটলে বসে যে ধরনের রাজনৈতিক আলোচনা হয় শুনাইতে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি শিলচরে বসে এটা চিন্তাই করতে পারবেন। এক একজন কৃষক হয়তো তিনি গ্রামে থাকেন, কিন্তু তার মুখে যে আপনি রাজনৈতিক বিশ্লেষণ গুলো শুনবেন, সেই ধরনের বিশ্লেষণ আমরা এখানে বসে করতে পারবো না। এই ধরনের একটা জায়গায় আপনি কাউকে আবেগিক করে ভোট নিয়ে নেবেন, এটা অসম্ভব। তাই এই সুনাই রাজনীতির প্রেক্ষাপটে যতই বলা হোক, সুনাইতে অনেক সাংবাদিক আছেন, আমার সিনিয়র সাংবাদিকও অনেক আছেন, তারা বলছেন যে না, সুনাইতে এবার অত সোজা নয় আমিনুলের জিতে যাওয়াটা। কিন্তু সুনাই যদি আপনি রাজনীতির প্রেক্ষাপট এবার যে কংগ্রেস যে জায়গাটা আছে, যেখানে প্রতিপক্ষ বিজেপি, এরকম আগে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন একটা পরিস্থিতি ছিল, আজকে আরেকটা। এই প্রেক্ষাপটে আমার যেটা ধারণা, বা ধারণা নয়, এটা আমার বদ্ধমূল ধারণা,
যে এবার কংগ্রেসই এখানে জেতার সম্ভাবনা বেশি। তো প্রার্থী আমিনুল হয়েছেন বলে যে কংগ্রেস হেরে যাবে বা অন্য কেউ হলে জিতে যাবে এমন নয়। কংগ্রেসের প্রার্থী যিনিই হতেন তিনিই এবার সুনাইতে জিততেন, এটা হলো ঘটনা। ঠিক যেভাবে আমরা হিন্দু ঘনিষ্ঠ এলাকায় বলি যে বিজেপি প্রার্থী যিনি হয়েছেন তার জেতার সম্ভাবনা বেশি, ঠিক এরকমই একটা ঘটনা। কিন্তু সুনাইতে সংখ্যালঘু ভোট বিভাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে। কিছু হতে পারে, খুব বড় আকারে বিভাজনের কোনো সম্ভাবনা নেই। নমস্কার।